আমার নাম কৃষ্ণ এবং আমার সংযোগ উত্তর প্রদেশের একটি ছোট শহর মোহনগডের কাছে একটি গ্রামের সাথে। বাবার চাকরি বেঙ্গালুরুতে হয়ে গিয়েছিল এবং আমরা সবাই সেখানেই চলে গিয়েছিলাম। এটি সেই দিনগুলোর কথা যখন আমি ১-২তম শ্রেণীর পরীক্ষা দিয়ে ছুটি পেয়েছিলাম এবং আমার বেশিরভাগ সময় বন্ধুদের সাথে ঘোরাঘুরি এবং ইন্টারনেটে কাটাতাম। কোনো বিশেষ কাজ ছিল না। একদিন আমি মোহনগডে আমাদের পৈতৃক বাড়ি যাওয়ার পরিকল্পনা করলাম, যেখানে এখন আমার দাদিমা এবং ২ চাচা ও তাদের পরিবার বাস করে। বড় চাচা, যিনি সরকারি কর্মচারী ছিলেন, এখন এই দুনিয়ায় নেই। তার ২ সন্তান আছে, ছেলে এক ৬ বছরের এবং মেয়ে এক ৪ বছরের। ছোট চাচার এখনও বিয়ে হয়নি, তিনিও সরকারি কর্মচারী। আমি সেখানে সন্ধ্যায় পৌঁছালে প্রচণ্ড গরম ছিল। জ্যৈষ্ঠ মাস চলছিল, যেখানে সূর্য আগুন বর্ষণ করছিল। আমাকে দেখে সবাই খুব খুশি হল। আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম। গ্রাম ও গ্রামীণ পরিবেশ এমনই যে লোকেরা খোলা ছাদে চারপাই পেতে ঘুমায়। ছোট চাচা এবং বড় চাচার ছেলে আমার চাচাতো ভাই নিচে তাদের নিজস্ব ঘরেই ঘুমাত। যাই হোক, আমার চাচাতো ভাই রাত জেগে টিভি দেখার শখ ছিল। চাচি আমার জন্যও চারপাই ছাদে পেতে দিয়েছিলেন। আমি ভ্রমণের কারণে খুব ক্লান্ত ছিলাম এবং চারপাই যে শুয়ে কিছুক্ষণের মধ্যেই আমার চোখে ঘুম চলে এসেছিল। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ আমি তীব্র গরম ও তৃষ্ণা অনুভব করলাম এবং আমার চোখ খুলে গেল। পাশের চারপাইয়ে চাচি ঘুমাচ্ছিলেন। যখন আমি দেখলাম তার চারপাই খালি ছিল, আমি ভাবলাম সম্ভবত তিনি টয়লেটে গেছেন বা তৃষ্ণার কারণে জল পান করতে গেছেন। আমি চারপাই থেকে উঠে ছাদে তৈরি একটি ছোট ঘরের দিকে হাঁটলাম, যেখানে ঠান্ডা জলের মটকা রাখা ছিল। যখন আমি ঘরের দরজায় পৌঁছালাম, দরজা বন্ধ ছিল, কিন্তু দরজার নিচ থেকে হালকা আলো বের হচ্ছিল। প্রথমে আমি অবাক হলাম, যদি চাচি জল পান করতে এসেছেন, তাহলে দরজা বন্ধ করে কেন জল পান করছেন? আর যদি তিনি ভিতরে না থাকেন, তাহলে এই আলো কিসের? আমি দরজাটি হালকা ধাক্কা দিয়ে খুলতে চেষ্টা করলাম, কিন্তু তা ভিতর থেকে বন্ধ ছিল। আমি এখনও এই চিন্তায় ছিলাম যে ভিতর থেকে কেউ দরজার দিকে হেঁটে আসার শব্দ পেলাম। আমি দ্রুত চারদিকে তাকালাম। আমার চোখে পড়ল ঘরের পাশের বাইরের দিকে একটি তুলসী চবুতরা। তার পিছনের দিকে প্রায় ২ থেকে ৩ ফুট জায়গা খালি ছিল। আমি দ্রুত সেখানে গিয়ে লুকিয়ে পড়লাম। কয়েক মিনিট পর হালকা দরজা খোলার শব্দ শোনা গেল এবং কেউ বেরিয়ে এল। সে চারদিকে তাকাল এবং সরাসরি তুলসী চবুতরার পাশের বাগানের দিকে এগিয়ে গেল। আমি ভালো করে দেখলাম, চাচিকে দেখতে পেলাম, যিনি বাগানের দিকে আসছিলেন। আমি তুলসী চবুতরার পাশে তৈরি একটি ছোট মণ্ডপ, যা ৪ থেকে ৫ ফুট উঁচু ছিল, তার নিচে পায়ের উপর বসে এই দৃশ্য দেখছিলাম, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছিল না। চাঁদের হালকা আলোতে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। যখন চাচি বাগানের কাছে পৌঁছালেন, আমি দেখলাম তিনি সেখান থেকে কিছু তুললেন এবং আবার সেই ঘরের দিকে ফিরে গেলেন। তার যাওয়ার প্রায় ২ মিনিট পর আমি চুপি চুপি সেখান থেকে বেরিয়ে ঘরের দিকে গেলাম। এবার দরজা হালকা খোলা ছিল, কিন্তু হালকা আলো আসছিল। আমি ধীরে ধীরে দরজাটি একটু ঠেলে অর্ধেক খুলে উকি দিলাম। কিছুটা অন্ধকার থাকা সত্ত্বেও যে দৃশ্য দেখলাম, তা আমার হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভিতরে চাচি বাঁ দিকে এক কোণে একটি চারপাইয়ে বসেছিলেন এবং নিজের সাথে খেলছিলেন। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম এবং প্রায় ১ সেকেন্ড পর যখন আমি কল্পনার জগৎ থেকে ফিরে এলাম এবং চোখ খুললাম, তখন আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল। যখন আমি চোখ খুললাম, দেখলাম চাচির মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং তার দৃষ্টি আমার মুখের উপর ছিল। আমি এখনও ভয়ে ও লজ্জার মধ্যে ছিলাম যে চাচির কণ্ঠ আমার কানে পৌঁছাল, কৃষ্ণ, তুমি এখানে কি করছ? আমি চাচির দিকে না তাকিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে বসলাম এবং ভয় ও লজ্জায় ভাবতে লাগলাম, এখন কি হবে? আমি চাচির মুখোমুখি কিভাবে হব? যদি তারা কাউকে বলে দেয়, তাহলে বাবার মার এবং বিশেষ করে সবচেয়ে ছোট চাচার কথা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। আমার ছোট চাচা ছিলেন কঠোর স্বভাবের এবং ছোটবেলায় আমি তার কাছ থেকে অনেকবার মার খেয়েছি। আমি সেখানে আধা ঘণ্টা বসেছিলাম এবং ভাবতে ভাবতে শেষে সাহস করে উঠে পড়লাম। মুখ হাত ধুয়ে আস্তে আস্তে ছাদে চলে গেলাম। প্রথমে চাচির চারপাই দেখলাম, তিনি অন্যদিকে মুখ করে শুয়েছিলেন। আমি চুপি চুপি এসে কোনো শব্দ না করে আমার চারপাই যে শুয়ে পড়লাম এবং সকালের অপেক্ষায় অপেক্ষায় কখন যে ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে প্রায় ৯:০০ বাজে সময় ছিল যখন আমার খালাতো বোন এসে আমাকে জাগিয়ে দিল যে, কৃষ্ণ দাদা, উঠো, দাদিমা এবং মা নিচে নাস্তার জন্য ডাকছেন। আমি হঠাৎ করে উঠে সরাসরি টয়লেটে চলে গেলাম।
গোসল সেরে নাস্তার জন্য সবার সাথে বসে গেলাম। দাদিমা এবং বাচ্চারাও নাস্তা করছিল। ছোট চাচা জি পত্রিকা পড়ছিলেন এবং একই সাথে নাস্তাও করছিলেন, আর চাচি জি রান্নাঘর থেকে জিনিসপত্র এনে নাস্তা সাজাচ্ছিলেন। আমি চুপিসারে চাচি জির দিকে তাকিয়েছিলাম। যখন নাস্তা সেরে গেল, চাচি জিও এসে নাস্তা করতে বসলেন। যখন আমার এবং চাচি জির চোখে চোখ পড়ল, আমরা দুজনেই তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলাম। আমরা একে অপরের দিকে তাকাতে পারছিলাম না। আমি বারবার চাচি জির দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ চাচি জি রাগত চোখে আমার দিকে তাকালে আমি ভয়ে নিচে মুখ করে নাস্তা করতে লাগলাম। মনে এক অদ্ভুত ভয় ছিল যে চাচি জি যদি নাস্তার পর চাচা জিকে বলে দেন, তাহলে আমার ভালো হবে না। আজ এই চিন্তায় খাবার গিলতে কষ্ট হচ্ছিল। আমি এই চিন্তায় মগ্ন ছিলাম যে ছোট চাচা জি বললেন, বাচ্চারা, ব্যাগ নিয়ে নাও। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এবং আমাকে বললেন, কৃষ্ণ বেটা, সন্ধ্যায় ডিউটি শেষে তোমার সাথে কথা বলব। আমি শুধু এতটুকু বললাম, জি চাচা জি কে, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের নিয়ে চলে গেলেন। দাদিমা তার রুমে চলে গেলেন, আর চাচি জি বাসন তুলে রান্নাঘরে রাখতে লাগলেন। আমি চুপিসারে উঠে টিভি রুমে গিয়ে টিভি দেখতে বসলাম। টিভিতে মন বসছিল না। বারবার একই কথা মাথায় আসছিল যে চাচি জি এখনো পর্যন্ত চাচা জিকে রাতের কথা বলেননি। কিন্তু তিনি যে কোনো সময় বলে দিতে পারেন, তাহলে কি হবে? এই ভাই আমাকে কারে কারে খাচ্ছিল। রান্নাঘর থেকে চাচি জির বাসন ধোয়ার শব্দ আসছিল। কিছুক্ষণ পর দেখলাম চাচি জি পুরো বাড়িতে ঝাড়ু দিতে লাগলেন। প্রথমে আঙ্গিনায়, তারপর বাকি রুমগুলোতেও। যখন তিনি টিভি রুমে এলেন এবং কিছুটা রুক্ষ স্বরে বললেন, কৃষ্ণ, বাইরে যাও। আমাকে রুম পরিষ্কার করতে দাও। পরিষ্কার করার পর বসে টিভি দেখবে। আমি নিঃশব্দে উঠে বাইরে আঙ্গিনায় পড়ে থাকা চারপাইজে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম চাচি জি টিভি রুম পরিষ্কার করে নিজের রুমে চলে গেলেন, আর আমি আবার টিভি রুমে গিয়ে বসলাম এবং টিভি চালু করলাম, কিন্তু মন কোথায় যেন ছিল। কিছুক্ষণ পর রুমের জানালা দিয়ে দেখলাম চাচি জি তার রুম থেকে বেরিয়ে অন্য রুমের দিকে যাচ্ছেন এবং রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। আমার মনে আবার শয়তান করা নাড়ল এবং আমি রাতের ঘটনা নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ আমি সেখান থেকে উঠে সেই রুমের দিকে হাঁটতে লাগলাম এবং দরজার কাছে পৌঁছে ভেতরে দেখার চেষ্টা করলাম। কিন্তু দরজাটা লোহার তৈরি ছিল এবং তাতে এমন কোনো জায়গা ছিল না যেখান থেকে ভেতরে দেখা যাবে। আমি ভেতরে দেখার জন্য জায়গা খুঁজছিলাম। হঠাৎ আমি দেখলাম দরজার তালা ঠিক নিচে একটি ছোট ছিদ্র আছে। আমি তৎক্ষণাৎ সেখানে চোখ লাগালাম এবং ভেতরের দৃশ্য দেখে খুশি হয়ে গেলাম যে চাচি জি আবার সেই কাজ করছিলেন। আমি এই দৃশ্যে মগ্ন ছিলাম যে চাচি জি নিচে বসলেন এবং তার মুখ আগে থেকেই দরজার দিকে ছিল, আর আমার মনে হলো তিনি আমাকে ছিদ্র দিয়ে দেখতে পেয়েছেন। তিনি এই সময় ঠিক ছিদ্রের দিকে তাকিয়েছিলেন। আমার তখন অবস্থা খারাপ হয়ে গেল এবং আমি সেখান থেকে দৌড়ে দাদিমার রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলাম আর ভয়ে পাগল হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, আমি আবার কি ভুল করে ফেললাম। এখন আমার ভালো নেই এবং চাচি জি আজ নিশ্চয়ই চাচা জিকে বলে দেবেন, আর আজ আমার সমাধানই হবে। আমি এই দুশ্চিন্তায় বসে ভাবছিলাম আমার সাথে আর কি হতে চলেছে। কিছুক্ষণ পর আমি সেই রুমের দরজা খোলার শব্দ শুনলাম এবং তারপর কারো পায়ের শব্দ ধীরে ধীরে আমার কানে ভেসে আসতে লাগল, আর সেই শব্দ যে রুমে আমি বসেছিলাম তার কাছাকাছি আসছে বলে মনে হচ্ছিল, আর আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল। যেই শব্দ রুমের কাছে পৌঁছাল, আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু তারপর আমি পাশের রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম এবং কিছুক্ষণ নিস্তব্ধতা নেমে এল। পাশের রুমটা চাচি জির নিজের বেডরুম ছিল। আমি সাহস করে ধীরে ধীরে হেঁটে রুমের দরজার তালা খুললাম যেখানে আমি বসেছিলাম এবং একটু খুলে বাইরে দেখলাম পাশের রুম বন্ধ ছিল। আমি কিছুটা স্বস্তি পেলাম এবং আবার দরজা বন্ধ করে ভেতরে রুমে এসে বসলাম, আর দরজা বন্ধ করিনি এবং চারপাইজে বসে ভাবতে লাগলাম, যদি চাচি জি আমার সাথে নিজে কথা বলেন তাহলে কি জবাব দেব, আর যদি তিনি সন্ধ্যায় চাচাজিকে বলে দেন তাহলে কি হবে। আমি পারব না। আমি এই চিন্তায় মগ্ন হয়ে বসেছিলাম। প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ আমার রুমের দরজা খোলার শব্দ পেলাম। আমি মাথা তুলে তাকাতেই দেখলাম দরজায় চাচিজি দাঁড়িয়ে আছেন, আর তাকে দেখে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন এবং হেঁটে এসে যে চারপাইয়ের সামনে আমি বসেছিলাম তার বিপরীত চারপাইজে বসে পড়লেন এবং কিছুক্ষণের জন্য নীরব হয়ে রইলেন। আমি ভয়ে তার দিকে তাকাতেই পারছিলাম না, তাই মাথা নিচু করে বসেছিলাম। প্রায় 1 মিনিট নীরবতার পর চাচিজির কণ্ঠ আমার কানে ভেসে এল। তিনি বললেন, কৃষ্ণ, তুমি শেষ পর্যন্ত এমন কেন করছ? লজ্জা করে না?
তুমি রাতেও বিনা অনুমতিতে আমার রুমে চলে এসেছিলে, আর আজ আবার অন্য রুমে একই কাজ করেছ। আমি তোমার চাচি, আর তুমি আমার উপর অশালীন দৃষ্টি রাখো। আমি শুধু তার কথা শুনছিলাম, কিন্তু জবাব দিতে সাহস পাচ্ছিলাম না। তিনি আবার কঠোর স্বরে বললেন, জবাব দাও, কথা বলছ না কেন? আমি এখন তাকে কি জবাব দেব? ভুল তো আমারই ছিল। তারপর চাচিজি বললেন, আজ আমি সন্ধ্যায় তোমার চাচাজিকে বলব যে তুমি ভালো ছেলে নও, যাতে তিনি তোমার মাথা থেকে এই সব ভুল ধারণা দূর করতে পারেন। কি তার কথা শুনে আমি ভয়ে উঠে পড়লাম এবং সাথে সাথেই চাচিজির পায়ে পড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগলাম, বারবার তাকে বলতে লাগলাম, চাচিজি, আমাকে ক্ষমা করে দিন, চাচাজিকে বলবেন না, আমি আর কখনো এমন করব না। কিছুক্ষণ পর চাচিজির আমার উপর দয়া হল। তিনি বললেন, আজ আমি তোমাকে ক্ষমা করলাম, চাচাজিকেও কিছু বলব না। কিন্তু ভবিষ্যতে যদি এমন আচরণ করো, তবে মনে রেখো, আমার থেকে কঠোর কেউ হবে না। আমি প্রাণ ফিরে পেয়ে বললাম, চাচিজি, আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে এমন কখনো হবে না। এরপর তিনি উঠে চলে গেলেন। আমি চারপাই যে শুয়ে ভাবতে লাগলাম, ভাগ্যিস আজ রক্ষা পেলাম, আগে থেকে আরও সতর্ক থাকতে হবে। এরপর কয়েকদিন এভাবেই কেটে গেল, আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম, চাচিজির সাথে হালকা কথাবার্তাও চলতে থাকল, চাচাজি ও বাড়ির অন্যান্যদের সাথেও উঠবোস চলতে লাগল। একদিন দুপুরের সময় দাদিমা তার রুমে ছিলেন, চাচিজিও বাড়ির কাজ শেষ করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। বাচ্চারা 3:00টায় বাড়ি আসবে, আর চাচাজি 5:00টায় আসবেন। আমার মনে হল সবাই নিজ নিজ রুমে আছে, সময়ও ফাঁকা, আর আমি আমার সরিষার তেল মালিশের জন্য নিয়ে এসেছি। আমি ব্যাগ থেকে তেলের বোতল বের করে চাচিজির পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে চারপাই যে বসে পড়লাম এবং তেল দিয়ে শরীর মালিশ করতে লাগলাম। মালিশে এতই মগ্ন হয়ে গেলাম যে খেয়ালই করিনি কখন দরজা খুলে গেছে, যা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর কতক্ষণ ধরে চাচিজি আমাকে মালিশ করতে দেখছিলেন। যখন চাচিজির দৃষ্টি আমার দৃষ্টির সাথে মিলল, তিনি হঠাৎ দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলেন। আমি তার রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে হুঁশ ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে চাচিজির দরজা খটখট করলাম। ভেতর থেকে মৃদু কণ্ঠে জবাব এল, কে? আমি বললাম, চাচিজি, আমি। তিনি একটু উঁচু স্বরে বললেন, এখন যাও, তোমার সাথে এখন আমার কোনো কথা নেই। আমি আবার বিষণ্ণ স্বরে বললাম, চাচিজি, একবার শুধু আমার কথা শুনে নিন। কিছুক্ষণ নীরবতার পর আওয়াজ এল, আসো। আমি ভয়ে ভয়ে দরজা খুলে নিচের দিকে তাকিয়ে ভেতরে ঢুকলাম। চাচিজি বললেন, দরজা বন্ধ করো। আমি দরজা বন্ধ করতেই তিনি বললেন, এদিকে এসো, বিছানায় বসো। আমি ভয়ে ভয়ে বিছানার অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি আবার বললেন, বসো। আমি চুপ করে বসে পড়লাম। তিনি বললেন, বলো, কি বলতে চাও? আমি মিনমিনে স্বরে বললাম, চাচিজি, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তিনি বললেন, কৃষ্ণ, আমি বুঝতে পারছি না তোমার সমস্যা কি। তুমি যেদিন থেকে এসেছ আজব আচরণ করছ। বেটা, এটা ঠিক না। যদি তোমার চাচাজি জানতে পারেন, তাহলে তোমার সর্বনাশ হবে। আমি নীরবে তার কথা শুনছিলাম। তিনি আবার বললেন, কৃষ্ণ, তুমি এমন কেন করো? নিজের খেয়াল করো। তুমি এখন যা করছো এটা তোমার জন্য ভালো না। তুমি বুঝছ না কেন? আমি খুবই মৃদু স্বরে বললাম, আমি কি করব? চাচিজি সঙ্গে সঙ্গে বললেন, কি বললে তুমি? আমি আরও ভয়ে গেলাম। চাচিজি বললেন, বেটা, এটা ঠিক না। তুমি বুঝছ না কেন? তিনি বললেন, এসব ছেড়ে দাও। আমি বললাম, চাচিজি, আমি আবার চেষ্টা করব না। কিন্তু এখন কাউকে বলো না। তিনি বললেন, ঠিক আছে, তুমি যদি আবার না করো তাহলে আমি কারো সাথে কথা বলবো না। আমি বললাম, ধন্যবাদ। তারপর আমি উঠে বাইরে চলে গেলাম এবং টিভি রুমে গিয়ে বসে টিভি দেখতে লাগলাম। সেদিন আর কোনো বিশেষ ঘটনা ঘটেনি। চাচার সাথে রাতে পড়াশোনা সংক্রান্ত আলোচনা চলতে থাকল এবং আমি রাত পর্যন্ত চাচিকে এড়িয়ে চললাম। দিন কেটে গেল। পরের দিন আমি সকালে উঠে নাস্তা করলাম। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। আমি টিভি রুমে গিয়ে টিভি চালিয়ে বসে রইলাম। আমি টিভি দেখছিলাম, তখন সকাল 10:30টার দিকে চাচি তার কাজ শেষ করে টিভি রুমে এলেন। তিনি বললেন, কৃষ্ণ বেটা, এই টাকা নাও এবং বাজার থেকে গিয়ে দিনের রান্নার জন্য সবজি কিনে আনো। তিনি আমাকে টাকা দিয়ে যেতে শুরু করলেন। দরজার কাছে পৌঁছে আবার বললেন, বাড়ির চাবি রান্নাঘরের দরজার পাশের পেরেকে ঝুলছে। যাওয়ার সময় নিয়ে যেও। হতে পারে যখন তুমি ফিরে আসবে আমি গোসল করছি। তখন তুমি দরজা নিজেই বাইরে থেকে খুলে ভিতরে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে, এবং তিনি তার রুমে চলে গেলেন। আমি সেখান থেকে উঠে চাবি নিলাম এবং বাইরে চলে গেলাম। এখানে তোমাকে জানিয়ে দিই, বাজার আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। আসা যাওয়া এবং সবজি কিনতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে।
আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সময়ও কেটে যাবে। আমি বাড়ি থেকে কিছু দূর এসেছি, তখন আমার পিছন থেকে একটি মোটরসাইকেল এল এবং আমার কাছে এসে থামল। আমি লক্ষ্য করলাম সে আমাদের প্রতিবেশী। মোহন কাকা আমাকে দেখে থেমে গেলেন এবং আমাকে বললেন, কৃষ্ণ বেটা, কোথায় যাচ্ছ? আমি বললাম, কাকা, বাজার যাচ্ছি সবজি নিতে। তখন তিনি সামনে থেকে বললেন, আসো বেটা, বসো। আমিও বাজারেই যাচ্ছি। ওষুধ খাওয়ার জন্য ওষুধ নিতে হবে। আমি তার সাথে বসে গেলাম এবং আমরা বাজারে চলে গেলাম। সেখান থেকে আমি সবজি কিনলাম এবং কাকাও ওষুধ কিনলেন এবং আমরা প্রায় ৩-০ মিনিটের মধ্যেই ফিরে এলাম। তিনি আমাকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলেন। আমি তার ধন্যবাদ জানালাম এবং তিনি তার বাড়ি চলে গেলেন। আমি আমাদের দরজায় দাঁড়িয়ে ঘণ্টা বাজাতে লাগলাম, তখন আমার মনে পড়ল যে আমার কাছে চাবি আছে এবং যাই হোক চাচি গোসল করছেন। আমি সবজির ব্যাগ নিচে রেখে পকেট থেকে চাবি বের করে দরজা খুললাম এবং সবজির ব্যাগ তুলে ভিতরে প্রবেশ করলাম। যখন আমি ভিতরে প্রবেশ করলাম, তখন উঠানে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি লক্ষ্য করে অবাক হলাম। এটা চাচার মোটরসাইকেল নয় এবং তিনি এই সময় বাড়িতে থাকতে পারেন না। তিনি ডিউটিতে গিয়েছিলেন এবং তিনি সন্ধ্যা ৫টায় ফিরবেন। তাহলে এটা কার মোটরসাইকেল? যাই হোক, আমি দরজা বন্ধ করলাম এবং সবজির ব্যাগ তুলে রান্নাঘরে রেখে দিলাম এবং চাবিটাও পেরেকে আবার ঝুলিয়ে দিলাম এবং রান্নাঘরে রাখা ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করলাম এবং তারপর টিভি রুমের দিকে রওনা দিলাম। যখন আমি রান্নাঘর থেকে বের হয়ে চাচির রুমের দিকে যাচ্ছিলাম, যা রান্নাঘরের পাশেই ছিল, সেখান দিয়ে যাওয়ার সময় আমি তার রুমের দরজার পাশ থেকে অদ্ভুত ধরনের হালকা হালকা শব্দ শুনতে পেলাম। আমি চমকে গেলাম এবং একপাশে সরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এটা কার শব্দ? আমি দেখলাম দরজাও বন্ধ। আমি ধীরে ধীরে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু হতাশ হলাম। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমি ভয়ও পাচ্ছিলাম এবং ভাবছিলাম কিভাবে ভিতরে দেখব যে ভিতর থেকে কি শব্দ আসছে। তারপর আমি রুমের জানালার দিকে দৌড়ে গেলাম, মনে হলো সেখান থেকে ভিতরে দেখতে পাব। যখন আমি জানালার কাছে গিয়ে দেখলাম, তখন দেখতে পেলাম জানালার অন্য কোণে পর্দা একটু সরানো আছে। আমি খুব সতর্কভাবে ভিতরে দেখার চেষ্টা করলাম। এবার আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। যেই আমি সেই জায়গা থেকে ভিতরে তাকালাম, ভিতরের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল, কারণ ভিতরের দৃশ্য আমার জন্য হৃদয়বিদারক ছিল। ভিতরে আমি দেখলাম সামনের সোফায় চাচিজির মামার ছেলে শর্মাজি বসে আছে, যিনি মোহনগড়ের সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি সোফায় বসেছিলেন এবং চাচিজি তার পাশে বসেছিলেন, তারা একে অপরকে ভালোবাসছিলেন। হঠাৎ চাচিজির নজর সরাসরি জানালার উপর পড়ল এবং তার মুখের রং উড়ে গেল। আমি সেখান থেকে দৌড়ে দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সেই দিন বাড়ি থেকে বের হওয়ার পর আমি সন্ধ্যা পর্যন্ত বাইরেই ঘুরে বেড়ালাম এবং দিনের ঘটনা সম্পর্কে চিন্তা করতে থাকলাম। আমার মাথায় একটি পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দরজায় বেল বাজালাম এবং কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই দরজা খুল। আমি বাড়িতে ঢুকে সরাসরি টয়লেটে চলে গেলাম এবং তাজা বাতাস নিয়ে চুপচাপ টিভি রুমে এসে টিভি চালিয়ে বসে রইলাম। এখন আমার চাচিজির কোনো ভয় ছিল না। আমি তাদের সমস্ত খেলা দেখে ফেলেছি এবং জানি এখন চাচিজিও আমার কোনো কথা কাউকে বলবে না। তাই আমি এই দিক থেকে সম্পূর্ণ সন্তুষ্ট ছিলাম। কিছুক্ষণ পর আমার চাচাতো বোন এসে আমাকে ডাকল যে এসে খাবার খেয়ে নাও, সবাই অপেক্ষা করছে। আমি টিভি বন্ধ করে ডাইনিং রুমে চলে গেলাম। সেখানে সবাই বসেছিল। চাচিজিও বসেছিলেন, কিন্তু তার নজর নিচেই ছিল। আমি খাওয়ার সময় বারবার চাচিজির দিকে তাকাতে থাকলাম, কিন্তু চাচিজি আমার দিকে তাকাচ্ছিলেন না। তারপর খাওয়া শেষ হতেই চাচিজি বাসন তুলে রান্নাঘরে রাখতে গেলেন এবং চাচাজি টিভি রুমে গিয়ে টিভিতে খবর দেখতে লাগলেন এবং বাচ্চারা পড়তে বসল। দাদিমা তার রুমে পূজা করতে চলে গেলেন। আমিও সেখান থেকে উঠে টিভি রুমে গিয়ে চাচাজির সাথে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ সেখানে চাচাজির সাথে গল্প হল। তারপর তিনি উঠে চলে গেলেন এবং আমি সেখানে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর আমি জানালা থেকে দেখলাম চাচিজি উপরের ছাদের দিকে যাচ্ছেন। আমি সেখানে টিভি দেখায় মগ্ন ছিলাম। কিছুক্ষণ পর চাচিজি নিচে নেমে এলেন এবং আবার তার রুমে চলে গেলেন যেখানে তার বাচ্চারা পড়ছিল। আমিও কিছুক্ষণ টিভি দেখলাম এবং আমার ঘুম পেতে লাগল। আমি টিভি বন্ধ করে ছাদে চলে গেলাম। সেখানে চাচিজি চারপাই পাতা দিয়েছিলেন। আমি সেখানে আমার চারপাইয়ে শুয়ে পড়লাম এবং কখন ঘুমিয়ে পড়লাম তা জানতেই পারলাম না। ঘুম ভাঙল যখন আমার চাচাতো ভাই আমাকে সকালের নাস্তার জন্য জাগাল।
আমি উঠে নিচে টয়লেটে গিয়ে ঢুকে গেলাম এবং গোসল করে বের হয়ে সরাসরি নাস্তার টেবিলে বসলাম। সবাই স্বাভাবিকভাবে নাস্তা করছিল। চাচিজির দিকে তাকালাম, তিনি আমাকেই দেখছিলেন। আমার সাথে নজর মেলামাত্র তিনি তাড়াতাড়ি নজর নিচে করে নিলেন এবং নাস্তা করতে লাগলেন। আমি মনে মনে খুব খুশি হলাম যে, কৃষ্ণ বেটা, এবার তোর কাজ হবেই। চাচাজি নাস্তা শেষ করে বাচ্চাদের বললেন, চলো বাচ্চারা, স্কুলের জন্য প্রস্তুত হও। এবং চাচাজি তার রুমে চলে গেলেন এবং দাদিমাও তার রুমে চলে গেলেন এবং চাচিজি বাসন তুলতে লাগলেন। আমিও দ্রুত নাস্তা শেষ করে টিভি রুমে গিয়ে টিভি চালিয়ে বসলাম। আমি এখন ভাবছিলাম যে চাচিজি রান্নাঘরের কাজ শেষ করে বাড়ি পরিষ্কার করবেন এবং তিনি টিভি রুমেও আসবেন। আমি এই দ্বিধায় ছিলাম যে চাচিজির সাথে কথা কিভাবে শুরু করব এবং একই সাথে চাচিজির আসার অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পর আমি জানালা থেকে দেখলাম যে চাচিজি রান্নাঘর থেকে বেরিয়ে আঙ্গিনায় পরিষ্কার করতে লাগলেন এবং তিনি বাকি সব রুমও পরিষ্কার করে ফেললেন। শেষে তিনি টিভি রুম পরিষ্কার করতেন। আমি দেখলাম চাচিজি যখন বাকি রুম পরিষ্কার শেষ করলেন, তখন তিনি সরাসরি আবার তার রুমে চলে গেলেন। আমি অবাক হলাম। চাচিজি টিভি রুম পরিষ্কার করলেন না কেন? তারপর আমার মনে হল, মাসিমা নিশ্চয়ই গতকালের ঘটনার কারণে আমার মুখোমুখি হতে চাইছেন না। তিনি হয়তো ভয়ও পাচ্ছেন, কারণ যদি কৃষ্ণ গতকালের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তিনি কি উত্তর দেবেন? আর আমি মাসিমার গতকালের আচরণ দেখার পরও কিভাবে কথা শুরু করব তা নিয়ে সাহস পাচ্ছিলাম না। তারপর আমি সেখানেই বসে টিভি দেখতে থাকলাম এবং সকাল ১:০০ বেজে গেল। আমি টিভি রুমে বসে আমার পুরো পরিকল্পনা তৈরি করেছিলাম। আমি সাহস করলাম এবং মাসিমার ঘরের দিকে হাঁটলাম। তার দরজায় গিয়ে খটখট করলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। আমি ২ মিনিট অপেক্ষা করলাম, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ শুনতে পেলাম না। তারপর আমি দরজাটা একটু ধাক্কা দিলাম, আর দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলাম এবং সামনে দেখলাম মাসিমা তার বিছানায় বসে আছেন। তিনি আমাকে দেখামাত্র তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং খুব আস্তে আর কাঁপা কাঁপা গলায় আমার কানে এসে পৌঁছাল, কি কাজ? আমি ধীরে ধীরে হেঁটে বিছানার অন্য কোণে বসলাম এবং আস্তে বললাম, আমার আপনার সাথে কথা বলার দরকার ছিল। কি? মাসিমা বিছানায় বসেই সামনের দিকে এগিয়ে এলেন এবং আমার একদম কাছে এসে আমার হাঁটু হাত দিয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, কৃষ্ণ, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। ভগবানের জন্য কাউকে বলো না। যদি বাড়িতে কেউ জানতে পারে, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে এবং আমি কারও মুখ দেখানোর যোগ্য থাকব না। আমি সাহস করে সামনে থেকে বললাম, মাসিমা, আপনি এই কাজ কেন করলেন? আপনার নিজের বাচ্চাদের বা বাড়ির কারও সম্মানের কথা মনে ছিল না? তিনি আবার কাঁদতে লাগলেন এবং বললেন, কৃষ্ণ বাবা, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। ভগবানের জন্য আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এই কাজ করব না। আমি আবার বললাম, মাসিমা, যদি আমার জায়গা মাস্টারমশাই থাকতেন এবং আপনাকে এই কাজ করতে দেখতেন, তাহলে আপনার কি অবস্থা হতো? আপনি কি এটা ভেবেছেন? মাসিমা আবার আমার হাঁটু ধরে ফেললেন।